১৯৭১ সালের এক সন্ধ্যায় কলকাতায় আমার মায়ের সাথে ১ নং উডবার্ন পার্কে আমাদের বাড়ি থেকে এলজিন রোড এর কোনায় অবস্থিত নেতাজি ভবনের দিকে হাঁটছিলাম, যেখানে আমাদের পূর্বপুরুষের বাড়িতে জাদুঘর ও এ সংক্রান্ত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ব্যাপারটি ছিল অস্বাভাবিক, কিন্তু তারপরও অস্বাভাবিক ঘটনাপ্রবাহ ছিল সে সময়ের সঞ্চরণশীল দিনলিপি। আমাদের প্রতিবেশী দেশ পূর্ব পাকিস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়েছিল এবং শরণার্থীরা আমাদের দিকে বাংলায় হুড়হুড় করে ঢুকে পড়ছিল। পেশায় শিশু বিশেষজ্ঞ আমার পিতা সীমান্তের নিকটে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছিলেন। আমার বড় ভাই সেখানে হাসপাতালে কর্মকাণ্ড দেখতে গিয়েছিলেন, কিন্তু আমাকে ওখানে যেতে দেয়া হয়নি। শরণার্থীদের সাহায্যের জন্য পরিচালিত ত্রাণ সহায়তার কাজে আমার মা অন্যান্য মহিলাদের সাথে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং নেতাজি ভবনের নিচতলায় আয়োজিত ঐরূপ একটি ত্রাণ সম্পর্কিত সমাবেশে যোগ দেওয়ার জন্য আমি আমার মায়ের সঙ্গী হয়েছিলাম। আমরা সোজা রাস্তা দিয়ে গেটের বাইরে চলে আসি এবং উডবার্ন রোড অতিক্রম করে এলজিন রোডের দিকে বাম দিকে মোড় নিই এবং সেখানে ফুটপাতের উপর আমাদের হারিয়ে যাওয়া পোষা বিড়ালটির মৃতদেহ পড়ে থাকতে দেখি। বিড়ালটির প্রাণহীন দেহ শক্ত হয়ে গিয়েছিল, তবে তা সহজে চেনা যাচ্ছিল। আমার মা আমাকে নিয়ে অবশেষে নেতাজি ভবনের দিকে অগ্রসর হন। ওই সন্ধ্যায় আমি শরণার্থী সম্পর্কে কিছুই বুঝতে পারিনি। যা কিছু আমি স্মরণ করতে পারি তা হচ্ছে বীণা দাসের সেই দয়ালু মুখমণ্ডল, যা আমার পানে চেয়ে আছে আর মৃদু স্বরে বলছে, ওর প্রথম দুঃখ না। বীণা দাস ছিলেন একজন বাঙালি বিপ্লবী। তরুণী থাকাকালে তিনি বাংলার ইংরেজ লাট সাহেবকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি করেন, তবে তার লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর তিনি দীর্ঘদিন জেলে বন্দিজীবন কাটান। সেসব বিপ্লবীও তাদের অস্ত্রের ঝনঝনানি যেন আবার ইতিহাসে পাতা থেকে লাফ দিয়ে কলকাতার রাস্তায় সহসাই উদয় হয়েছিল। এ নতুন বিদ্রোহীদের বলা হতো নকশাল, এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আমার প্রথম পরিচয় ঘটে তাদের মাধ্যমেই। ওই দিনগুলোতে খুব সকালে যদি আমরা বের হয়ে গাড়ির জানালা দিয়ে তাকাতাম, তাহলে রাস্তায় আগের রাতের ময়লা আবর্জনার ন্যায় পড়ে থাকা কোনো না কোনো মৃতদেহ দেখতে পেতাম। রাস্তায় পড়ে থাকা একটি মৃতদেহ দেখা থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করা হতো। যখন আমি একজন শিশু হিসেবে স্বাভাবিকভাবেই আগ্রহের সাথে সেসব ঘাড় বাঁকিয়ে দেখতাম। এক সকালে আমরা ময়দান দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় দেখতে পেলাম আমাদের সামনের অ্যাম্বাসাডর গাড়িতে ধূপ করে অদ্ভুত একটা শব্দ হলো এবং একটি মানুষের দেহ উড়ে গিয়ে রাস্তার বাম পাশে গাছের গুঁড়িতে আঘাত করল। আমাদের গাড়ির প্রত্যেকে ধারণা করেছিল যে ওই মৃতদেহটি সামনে চলমান অ্যাম্বাসাডর গাড়ির পেছন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। রাস্তায় চলমান অন্যান্য গাড়ির ন্যায় আমরাও গাড়ি চালিয়ে চলে গেলাম। আমি যখন ১৯৭১ সালের সংঘাতের উপর গবেষণা কাজ শুরু করি, তখন কলকাতার অনেক বন্ধুদের কাছে জানতে চেয়েছিলাম যে তৎকালীন পূর্ব পাকিস্তান শাসক গোষ্ঠী কর্তৃক সেখানকার জনসাধারণকে হত্যাকাণ্ডের ব্যাপারগুলো তারা কতটুকু মনে রেখেছে। আমার একজন সহকর্মী, যিনি সে সময় কলেজ ছাত্র ছিলেন, তার উত্তর শুনে আমার হতবাক হওয়ার মতো অবস্থা হয়। তিনি বলেন, ১৯৭১-এ বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু স্মরণ করতে পারছেন তা অনেকটা অতীতের বিষয় হিসেবে ঝাপসা হয়ে গেছে, কারণ সে সময় সীমান্তের ভারতীয় অংশের পশ্চিম বাংলায় তৎকালীন শাসক গোষ্ঠীর হাতে অগণিত মানুষ নিহত হওয়ার ঘটনা তার স্মৃতিতে গেঁথে আছে আরও শক্তভাবে। যদি আমি নকশালীদের আমার অভ্যন্তরীণ রাজনীতির হাতে খড়ি ধরে নিই, তবে ১৯৭১ সালের বাংলাদেশের সংগঠিত যুদ্ধকে আমার আন্তর্জাতিক রাজনীতি হাতে খড়ি ধরে নিতে হবে। সে সময় উডেন পার্কের তরুণের বাইরের জগৎটাকে আমার কাছে ভয়ঙ্করভাবে এলোমেলো মনে হয়েছিল। কলকাতায় বড়দের মাঝে উত্তপ্ত আলোচনা থেকে আমি যা বুঝতে পেরেছিলাম তা হচ্ছে, ভারতে ইংরেজ শাসন অবসানের ২ দশক পর সীমান্তের অপর পারে আমার বাঙালি ভাইয়েরা আবার একবার স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছে। এবার মনে হচ্ছে ভারতের অপর প্রান্তে তাদের স্বদেশবাসী পশ্চিম পাকিস্তানিরা সুস্পষ্ট কোনো কারণ ছাড়াই কেন যেন তাদের সকলকে খুন বা হত্যার উদ্যোগ নিয়েছে। সকল পশ্চিম পাকিস্তানি এক একজন নিজেকে জেনারেল ভাবতে শুরু করেছিল। দেশটির মুখ্য শাসক ছিলেন জেনারেল ইয়াহিয়া খান।
আর রক্তপিপাসু হিসেবে বিশেষভাবে পরিচিত জেনারেল টিক্কা খান ছিলেন পূর্ব পাকিস্তানের দায়িত্বে। প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। ভারতের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়নের পূর্ণ সমর্থন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মনে হয়েছিল যে বিশ্বকে এককভাবে মোকাবিলা করে অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করতে তিনি বদ্ধপরিকর। অবাক লাগে যে সে সময় পর্যন্ত পূর্ব পাকিস্তানের অস্তিত্ব আমাদের শিশুকালকে কদাচিৎ স্পর্শ করেছে। এমনকি যদিও আমার মায়ের পূর্বপুরুষের আদি নিবাস ছিল পূর্ব বাংলায়, আমার ঠাকুরমা আগে পূর্ব বাংলার উচ্চারণে বাংলায় বলতেন, কিন্তু তারা অনেক আগে থেকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু মনে হচ্ছিল বাঙালি জাতীয়তাবাদের চেতনা কলকাতাবাসীদের মাঝেও জোয়ার বয়ে এনেছে। শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত জ্বালাময়ী বক্তৃতার রেকর্ডটি আমাদের বাড়িতে ছিল। আমি সেটি এতবারই শুনেছি যে তা আমার সম্পূর্ণ হুবহু মুখস্থ হয়ে গিয়েছিল এবং তার স্মৃতি আজও আমার মনে আছে। আমি শেখ মুজিবুর রহমানের ভাষণ থেকেই ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার শিখেছি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশে মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার পর আমার পিতা ঢাকায় যান এবং শেখ মুজিবের সাথে দেখা করতে গেলে তিনি স্বভাবসিদ্ধভাবে আলিঙ্গন করেন এবং আবেগে প্রায় কেঁদে ফেলেন। এদিকে শরণার্থীদের অবস্থা ছিল চরম দুর্দশাপূর্ণ, আর তাদের এই দুর্দশাপূর্ণ অবস্থা সকলকেই ব্যথিত করেছিল। সে সময় বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা তাদের দেখতে আসতে শুরু করলেন। এদেরই একজন ছিলেন মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, যার পরিপাটি পোশাক ও সুদর্শন চেহারা মানব দুর্দশার সমুদ্রের মাঝে স্পষ্ট জ্বলজ্বল করছিল। জর্জ হ্যারিসন বাংলায় গাইলেন, ও ভগবান খোদা তালা মোদের ছাইরা কোথায় গেলা। একজন বাঙালি গায়ক গাইলেন, শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবের কণ্ঠ, সুরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। অবশেষে ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ল। ভারত পাকিস্তানের মাঝে আরও একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল মাত্র কয়েক বছর পূর্বে, যখন আমি খুবই ছোট ছিলাম। ওই যুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমার মনে পড়ে ওই যুদ্ধের সময় উডবার্ন পার্কের বাসায় ড্রয়িং রুমে আমি সোফায় পরিবারের অন্যান্যদের সাথে বসেছিলাম এবং রাতে সাইরেন বেজে উঠলে আমার চাচা ও চাচাতো ভাই বোনেরা যারা উপরতলায় থাকতেন তারা দ্রুত আমাদের নিচতলায় নেমে আসতেন। আমার মনে পড়ে আমি ভয় পেয়েছিলাম এবং বুঝতে পারছিলাম না কেন অন্য কেউ আমাদের উপর বোমা ফেলতে চাইছে। ৭১ সালের যুদ্ধটা ছিল অল্প কদিন স্থায়ী। ভারত এ যুদ্ধে জয়ী হয় এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম নিয়ে স্বাধীনতা লাভ করে। চারিদিকে সৃষ্টি হয় আনন্দ আর কর্মচাঞ্চল্য। এ যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন শ্যাম মানেক শ। কিন্তু ওই সময়ের বীর ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, একজন পাগড়িধারী সিং, যিনি ইতিহাসে নিজেকে একজন দীর্ঘদেহী জেনারেল এ.কে নিয়াজির পাশে বসে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করিয়ে ইতিহাসের স্থায়ী ফ্রেমে নিজের স্থান করে নেন। অপরদিকে পশ্চিম পাকিস্তানে ৯ মাস কারাবন্দির জীবন কাটানোর পর শেখ মুজিব বীরের বেশে ঢাকা ফিরে আসেন। ২০ বছর পর একটি সাউথ এশিয়া নিউজ প্রোগ্রামে একজন উপস্থাপক হিসেবে লন্ডনের বুশ হাউসে বিবিসির জন্য একটি রেডিও ইন্টারভিউ রেকর্ডিং করছিলাম। দিল্লিতে আমার সাক্ষাৎদাতা ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। সঠিক ও উপযুক্ত শব্দটি পেতে আমি কথা বলছিলাম জেনারেল অরোরার সঙ্গে। আমি তাকে বললাম যে আমি কলকাতা থেকে এসেছি এবং আপনাকে স্মরণ করছি একজন বীর যোদ্ধা হিসেবে। বিনম্র কণ্ঠে টেলিফোনের অপর প্রান্ত থেকে জেনারেল অরোরা বললেন, ধন্যবাদ মাই ডিয়ার। সাক্ষাৎকারে অধিকাংশ সময়টা তিনি ছিলেন উত্তেজিত। তার সাক্ষাৎকারটি ছিল ভারতের পাঞ্জাবের শিখদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং কঠোর ও নির্মম টাডা আইনের বিরুদ্ধে। এই বিষয়টার প্রতি আমার সমবেদনা ছিল এবং সাক্ষাৎকার ভালোভাবেই শেষ হয়।
পরে শুনেছিলাম যে সাক্ষাৎকারটি একটি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভালোভাবে সম্প্রচারিত হয়নি, যার ফলে জেনারেল অরোরা মানসিকভাবে ক্ষুব্ধ হয়েছেন। তিনি 1971 সালের যুদ্ধে বীর হিসেবে বিবেচিত হন, অথচ তাকে তার স্বগোত্রীয় জনতার অধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলায় অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তখন আমি এই বৈপরীত্য নিয়ে কিছু একটা লেখার চিন্তা করি। ইতোমধ্যে আমি লক্ষ্য করলাম যে 1971 সালের যুদ্ধের বীর হিসেবে জনগণের মাঝে জেনারেল অরোরার যে ভাবমূর্তি, সেটা তার একসময়ের অনেক সহকর্মীদের নিকট তেমনটা গুরুত্ব বহন করেনি। একজন লিখেছেন, তার নেতৃত্ব কখনোই তাকে আন্তরিকভাবে একজন যোদ্ধা হিসেবে প্রতিভাত করেনি, কেননা তিনি একজন জেনারেলের উজ্জ্বল বর্ণশোভিত জীবনধারা প্রদর্শন করতে পারেননি। অপর একজন অবজ্ঞার সুরে বলেছেন, তিনি সেনাবাহিনীর কোনো মাপেরই একজন কমান্ডার হিসেবে আখ্যায়িত হননি এবং তিনি অধিকাংশ ফিল্ড কমান্ডারদের আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যর্থ হন। এমনকি তার স্ত্রীকে লক্ষ্য করে অত্যন্ত মর্যাদাহানিকর কটূক্তিও করা হয়েছে। জেনারেল অরোরা তার স্মৃতি কথা লিখে যাননি। ইতোমধ্যে আমি যখন তার মুখোমুখি হই, তখন আর 1971 সাল নিয়ে তার সাথে আলোচনা করা সম্ভব ছিল না। এটাই ছিল একজন বিজয়ী সেনাপতির ভাগ্য লিখন। আর আমি ভাবছিলাম, তাহলে যিনি এই যুদ্ধে পরাজয় বরণ করেছেন তার কি পরিণতি হয়েছে? ফলাফলটি ছিল একটি চমকপ্রদ উদ্ঘাটন। যোদ্ধা হিসেবে জেনারেল এ.কে নিয়োজি বর্ণাঢ্য অতীতের অধিকারী ছিলেন, কিন্তু তার শেষ পরিণতি হয়েছিল বড়ই করুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে জেনারেল এ.কে নিয়োজিকে একজন সফল যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটিশ সরকার। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন জেনারেল, যিনি একটি সাধারণ পারিবারিক অবস্থান থেকে সংগ্রাম করে উপরে উঠেছেন। জেনারেল নিয়োজি তার বইয়ে এবং আমার সাথে আলোচনার সময় 1971 সালের 25শে মার্চ ঢাকায় জেনারেল টিক্কা খান যেভাবে সামরিক অভিযান পরিচালনা করেন তার তীব্র নিন্দা করেন এবং সংকটের শেষ মুহূর্তে যেভাবে পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খানকে সরিয়ে দেওয়া হয় তারও তীব্র আলোচনা করেন। 1971 সালের এপ্রিলে পূর্ব পাকিস্তানে নিয়াজির পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যে বাঙালি বিদ্রোহীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সমঝোতার অভাব, চিরশত্রু ভারতীয় সেনাবাহিনীর বাঙালি গেরিলা যোদ্ধাদের অব্যাহত সহায়তা দিয়ে যাওয়া এবং ভারত দ্বারা পরিবেষ্টিত সম্পূর্ণ এক বৈরী পরিবেশ যুদ্ধ করতে করতে পাকিস্তানি সেনারা ততদিনে প্রকৃতপক্ষে ক্লান্ত হয়ে পড়েছিল। যে কোনো হিসেবেই প্রায় একদম অসম্ভব এক পরিস্থিতি মোকাবেলা করে 1971 সালে পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী বিস্ময়কর এবং অভাবিত যুদ্ধকৌশল প্রদর্শন করে। তা সত্ত্বেও পাক সেনাবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে হয়েছিল লাঞ্ছিত, আর নিয়াজি তার দেশবাসীর নিকট নিন্দিত হয়েছিল চিরশত্রু ভারতের নিকট পরাজিত হয়ে। 1971 সালের উপর প্রকাশিত অধিকাংশ বইপত্রে যে ভূমিতে যুদ্ধটা সংঘটিত হয়েছে, সেখানকার জনগোষ্ঠীকে প্রান্তিক অংশে রেখে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধকে অধিক গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে ভারতীয়রা পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয়কে বড় করে প্রচার করেছে এবং বেশ কিছু সেনা কর্মকর্তা তাদের স্মৃতিকথাতেও বেশি বেশি লিখেছেন। তবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অধিকাংশই তাদের স্মৃতিকথা প্রকাশ করেননি। আর 1971 নিয়ে আলোচনায় পাকিস্তানিদের বক্তব্য তিক্ততায় ভরা। বিশেষ করে ভারতের নিকট পরাজয়ের প্রশ্নে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি চাকরিরতদের অধিকাংশের মনোভাব বেশিরভাগ ক্ষেত্রে হিমশীতল নীরবতার চাদরে ঢাকা। বিপরীতে বাংলাদেশিরা অত্যন্ত নাটকীয়তা ও উচ্চবাচ্যের মাধ্যমে পাকিস্তানিদের দুর্বৃত্ত ও বাঙালিদের নিপীড়িত হিসেবে চিহ্নিত করা তথ্য উপস্থাপন করে চলেছে, ঘটনার সুনির্দিষ্ট তথ্য উপাত্তকে বিশেষ পাত্তা না দিয়েই এবং ক্ষেত্রবিশেষে বাস্তবধর্মী বিশ্লেষণ ছাড়াই। সংঘাতে ব্যাপ্ত তিন পক্ষের সবার বর্ণনাই এক দেশদর্শী ও পক্ষপাত দুষ্ট, যেখানে বাংলাদেশিদের বিবরণ বরাবরই গভীর ক্ষোভের সংমিশ্রণ। এ কারণে যে তারা মনে করে তাদের ভোগান্তির কথা বিশ্ব সঠিকভাবে বিবেচনা করেনি। তারপরও 3 দশক অতিক্রান্ত হয়ে গেলেও বাংলাদেশিরা উপযুক্ত তথ্য উপাত্ত ইতিহাসের সঠিক সুচিন্তনীয় বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে সামগ্রিকভাবে 1971 সালের ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন এবং এর প্রকৃত দলিল তৈরি করতে ব্যর্থ হয়েছে। যদি তারা তা করতে পারত,
তাহলে হয়তো সেসব বিশ্বাসযোগ্যতার সাথে বিশ্ব জনমতকে প্রভাবিত করতে সক্ষম হতো। কাজেই ১৯৭১ সালে সংঘর্ষকে জানতে প্রকৃতপক্ষে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। ১৯৭১ সালের উপর লেখা দুজন বিশিষ্ট মার্কিন পণ্ডিত রিচার্ড সিসন ও লিও রোজ এর গ্রন্থ যুদ্ধ ও বিচ্ছিন্নতা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের জন্ম এর প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করা যায়। ১৯৭১ সালের সংঘর্ষের উপর গবেষণা, বিশ্লেষণ ও বিষয়ানুগতা বা বাস্তব নির্ভরতা বিবেচনায় গ্রন্থটি অন্যতম সেরা গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। সিসন ও রোজ ১৯৭০-এর দশকে এ সংক্রান্ত গবেষণা কাজ করেন এবং পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময়ের ঘটনায় সম্পৃক্ত মূল ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করেন। ওইসব ব্যক্তিদের অনেকেই এর মাঝে পরলোক গমন করেছেন, কিন্তু তাদের দেওয়া মূল্যবান তথ্যসমূহ এখনও রয়ে গেছে। আমি সিসন ও রোজের গ্রন্থটি পড়ে ১৯৭১ সালে কী ঘটেছিল তা জেনে হতবিহ্বল হয়ে পড়ি, কারণ তারা যা বর্ণনা করেছেন বা তুলে ধরেছেন তা কলকাতায় আমার শৈশবকালের স্মৃতির চেয়ে অনেক ক্ষেত্রেই আলাদা। সিসন ও রোজের গ্রন্থটিতে প্রকৃতপক্ষে ১৯৭১ সালের কূটনৈতিক ও নীতি নির্ধারণী বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে, আর আমার গবেষণায় বোঝাতে চেয়েছি কিভাবে সংঘর্ষটি একদম তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধকে বেশি গুরুত্ব না দিয়ে আমি আরও আলোকপাত করেছি পূর্ব পাকিস্তানের সীমানার মধ্যে কিভাবে দুদল মানুষের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ল, যেখানে একদল ছিল যারা স্বাধীন বাংলাদেশ চেয়েছিল আর অপর দল যারা পাকিস্তানের প্রতি আস্থা রেখে চেয়েছিল অখণ্ড পাকিস্তান। যদিও স্বাধীনতাকামীদের সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে এ অবস্থায় আরও অবনতি ঘটায়। গবেষণা কর্মটি সম্পূর্ণ করতে একটি বিশেষ ঘটনাকে বা বিশেষ স্থানকে নির্বাচন করে অনেকগুলো উৎসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং সব পক্ষের যথেষ্ট সাক্ষ্য প্রমাণের সাহায্যে যতদূর সম্ভব একটি পূর্ণ চিত্র তৈরি করা হয়। আমি বরং এ কাজের জন্য সঠিক স্থানে নিজেকে খুঁজে পেয়েছিলাম। একজন বাঙালি হিসেবে পেয়েছি বাংলাদেশিদের সহযোগিতা, বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন, সাক্ষাৎকার গ্রহণ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে পেয়েছি সব ধরনের সহযোগিতা, এবং বাংলা ভাষা জানার সুবাদে আমার পক্ষে সেখানে বাংলায় লেখা সব ধরনের তথ্য সংগ্রহ করা ছিল অধিকতর সহজ। বন্ধু ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং বেশ পরিশ্রম ও ধৈর্য ধারণ করে পাকিস্তানে যাওয়া এবং সেখানে অবস্থানরত সেসব সেনা কর্মকর্তা যারা পূর্ব পাকিস্তানে ছিলেন তাদের নিকট পৌঁছানো নিঃসন্দেহে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে পূর্ব পাকিস্তানে ১৯৭১ সালে ঘটনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার জন্য এ কাজটি ছিল প্রকৃতপক্ষেই কঠিন কাজ। এই বইটিতে বিশেষভাবে উদাহরণস্বরূপ উল্লেখ করার মতো ঘটনাসমূহ নির্বাচন করা হয়েছে তাদেরই সাথে আলোচনা করে যারা বিশেষভাবে স্বাধীনতার পক্ষে ছিলেন, এবং গভীরভাবে ঘটনাসমূহ পর্যালোচনা করেই কেবল এসবের বর্ণনা দেওয়া হয়েছে। প্রকৃত সময়সীমা শুরু হয়েছিল ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের পর ১৯৭১ সালের জানুয়ারিতে, ও এর শেষ ছিল বাংলাদেশের স্বাধীনতার ৩ মাস পর ১৯৭২ সালের মার্চ মাসে। এই ঘটনাসমূহের আলোচনা বিস্তৃত ছিল পূর্ব পাকিস্তান, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানসমূহে যশোর, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে, আর তা ছিল শহর থেকে প্রত্যন্ত গ্রামে, ঢাকা শহরের কেন্দ্র থেকে ভারত পর্যন্ত পূর্ব পাকিস্তান সীমান্তে, যা ভারত দ্বারা ৩ দিকে বেষ্টিত। বইটির জন্য প্রয়োজনীয় প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় ২০০৩ থেকে ৬ সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করে, যুদ্ধে বেঁচে যাওয়া ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের প্রকাশিত এবং অপ্রকাশিত বর্ণনা, ইংরেজি ও বাংলায় যার যার প্রকাশিত স্মৃতিকথা, ছবি, ভিডিওচিত্র এবং ওই সময়ের বিদেশি সংবাদ মাধ্যম থেকেও প্রতিবেদন সংগ্রহ করা হয়েছিল। এ সময় আমি বাংলাদেশ ও পাকিস্তান অসংখ্যবার ভ্রমণ করেছিলাম। বেশ কিছু গবেষণা কাজ করা হয়েছিল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি ঘটনার স্থান সম্পর্কিত বা সরেজমিনের অধিকাংশ কাজটি প্রথমে সেরে নেই বাংলাদেশে।
বাংলাদেশের মাঝে যেন বাধ্যবাধকতা রয়েছে যে তারা স্বাধীনতার জন্য আত্মনিবেদিত এবং এ স্বাধীনতা অর্জনে তাদের যে আত্মত্যাগ, মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তারা সেই সব স্মৃতি সংরক্ষণ করতে চায়। সেখানে যে কোনো প্রকার সহযোগিতার কোনো অভাব আমি উপলব্ধি করিনি। আমি যা চেয়েছি বা যেখানে যাবার প্রয়োজন সেখানে স্বাচ্ছন্দ্যে যেতে তারা আমাকে সাহায্য করেছে। আমাকে তাদের দেশের প্রতি আগ্রহী দেখে তারা যার পরনাই আনন্দিত হয়েছিল। তাদের আন্তরিকতা ও আতিথেয়তায় আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তারা তাদের বেদনাদায়ক স্মৃতিসমূহ খুব আগ্রহের সাথে তুলে ধরেছিল। কখনো কখনো নীরবে শুধু তাদের গল্পগুলো শ্রবণ করাও ছিল কষ্টকর। এরকম একটি ঘটনা ছিল যেখানে চুকনগরের একজন মহিলা তার স্বামী ও সন্তানকে কিভাবে হত্যা করা হয়েছিল তার বর্ণনা দেবার সময় বারবার শোকে দুঃখে ভেঙে পড়েছিলেন। এরকম পরিস্থিতিতে সবসময় আমি নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে হাতের কাজ শেষ হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে হবে। একবার আমি মিসেস শ্যামলী নাসরিন চৌধুরীকে 1971 সালের ডিসেম্বর মাসে বাঙালি জাতীয়তাবাদী অধ্যাপক ও বুদ্ধিজীবী তার স্বামীর হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করার সময় তার নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে তিনি জানালেন, এতে তিনি কিছু মনে করবেন না, বরং তিনি বললেন ন্যায় বিচারের স্বার্থে যতবার প্রয়োজন ততবার এ ব্যাপারে কথা বলবেন। দুঃখের বিষয়, আমাকে তথ্য দিয়ে সাহায্য করার লোকের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছিল যে আমার পক্ষে সঠিক তথ্য পেতে কষ্ট হচ্ছিল। আর তাই আমি নম্রভাবে সঠিক তথ্যদাতাদের মধ্যে কেবল যারা সচক্ষে ওই সময় ঘটনা প্রত্যক্ষ করেছে তাদের অন্যান্যদের থেকে পৃথক করে তথ্য সংগ্রহ করেছিলাম। বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায়ের অধিকাংশই যাদের সাথে আমার দেখা হয়েছে তারা প্রকৃত সত্য উদ্ঘাটনের সব দিকে যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ ও নিরপেক্ষ গবেষণার ব্যাপারে অভ্যস্ত নয় বলে আমার মনে হয়েছে। অনেকের মধ্যে আবার তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশ পেয়েছে অতিরিক্ত ঘৃণা বা তিক্ততা। এমনকি অনেক উচ্চশিক্ষিত লোক প্রায় না বুঝেই প্রকৃত সত্য ও গুজবকে মিশিয়ে ফেলেছেন, বা এমনও দেখা গেছে যে একটি প্রশ্নের জবাব এমন এসেছে যে প্রশ্নের সাথে জবাবের কোনো সম্পর্ক নেই। সাধারণভাবে যা উপলব্ধি করতে সক্ষম হয়েছি তা হচ্ছে 1971 সালে যারা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেয়া তথ্য উপাত্ত যথেষ্ট নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য। তাদের অভিজ্ঞতা ছিল হৃদয় বিদারক। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকের বর্ণনার মূলে ছিল নিজের ঢোল পেটানো বা নিজেকে উঁচুতে তুলে ধরা, অথবা বাংলাদেশের স্বাধীনতা লাভের পর নিজেকে সঠিক পক্ষে উপস্থাপন করার প্রাণান্ত চেষ্টা। তবে সবচেয়ে খারাপ ব্যাপার ছিল ঢাকায় বা বিদেশে অবস্থানরত ব্যক্তিদের মতামত নিয়ে যারা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি বা ক্ষতিরও শিকার হননি। কারণ কোনো তথ্যের সত্যাসত্য বিবেচনা না করেই তারা তাদের মতামত দিয়ে যাচ্ছিলেন। একই রকমভাবে পাকিস্তানেও অনেকের ক্ষেত্রে একই রূপ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এদিকে হঠাৎ করেই বাংলাদেশে আমার জন্য এক অতিরিক্ত সমস্যার সৃষ্টি হয়। সেখানে যারা আমাকে সহায়তা করতে চাইছিলেন তারা সকলেই ছিলেন কঠিনভাবে স্বাধীনতার সপক্ষের, এবং তারা কোনোভাবেই বাংলাদেশের মধ্যকার ঐক্যের পক্ষের কারোর সাথে কথা পর্যন্ত বলতেন না। এর উপরে এমনকি স্বাধীনতার পক্ষে ভাগ ছিল বেসামরিক ও সামরিক অংশগ্রহণকারীদের মধ্যে, এবং বেসামরিকদের মধ্যে ছিল নানা রকম রাজনৈতিক মতাদর্শ ও বিভক্তি। এরা সবাই যেন এখানে নিজেদের মধ্যে 1971 নিয়ে যুদ্ধ করছিল। অনেকেই চাননি যে আমি সকল পক্ষের সাথে 1971 সালের ঘটনার প্রবাহ নিয়ে খোলা মনে কথা বলি, নিরপেক্ষভাবে ঘটনার বিস্তারিত জানি। আমার এরূপ আগ্রহকে তারা ভালো দৃষ্টিতে দেখেননি, স্বাগত জানাননি। যখন আমি খোলা মন নিয়ে ওই সময়ে পূর্ব পাকিস্তানে চাকরিরত পাকিস্তানি কর্মকর্তাদের সাথে ঘটনার বিষয়ে কথা বলার ব্যাপারে আমার পরিকল্পনার কথা উল্লেখ করি, তখন অনেক বাংলাদেশি বুদ্ধিজীবী অন্ধঘৃণা ও প্রতিহিংসা পরায়ণতার সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে বা যারা বাঙালি জাতীয়তাবাদীদের কোপানলে পড়েছিল এমন লোকদের সাথে যোগাযোগ বা তাদের সাথে কথা বলতে চেষ্টা করলে তেমনভাবে কোনো সহযোগিতা সহজে পাওয়া যায়নি। অবাঙালিদের বিরুদ্ধে বাঙালিদের নিষ্ঠুরতা নিয়ে প্রকাশিত পাক সরকারের দলিলপত্রে উল্লেখিত তথ্য উপাত্ত দ্বিতীয়বারের মতো যাচাই বাছাই করায় আমার আগ্রহের কথা জানতে পেরে একজন লিবারেল বাংলাদেশি বুদ্ধিজীবী বললেন, আপনি কেন শ্বেতপত্র ব্যবহার করছেন? এর সবই মিথ্যা। অবশ্য খুলনায় বাঙালিরা খোলাখুলিভাবে সেখানে অবাঙালি বিহারীদের হত্যাকাণ্ডের কথা অকপটে উল্লেখ করেছেন।
আমি যখন ময়মনসিংহ সেনানিবাসে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গে উত্থাপন করি, তখন মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক জানালেন যে সেখানে কোনো সেনানিবাস ছিল না। শীঘ্রই সেখানকার একটি স্থান পরিদর্শন করে নিশ্চিত জানতে পারলাম যে ময়মনসিংহে ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর এর সেন্টার অবস্থিত ছিল, যেখানে পশ্চিম পাকিস্তানিদের ব্যাপক হারে হত্যা করা হয়েছিল। স্থানীয়ভাবে ওই স্থানটিকে সেনানিবাস বলা হতো, যা শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছিল। তারপরও মনে হয়েছে যে বাঙালি বুদ্ধিজীবীরা সর্বাপেক্ষা সন্দেহজনক সব তথ্য ও বাঙালিদের অসমর্থিত বর্ণনাকে প্রশ্নাতীতভাবে সঠিক মনে করতেই আগ্রহী ছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অসংখ্য সাহায্যের মধ্যে থেকে যাচাই বাছাই করার বিষয়টি, তবে পাকিস্তানের প্রথম দিকে সমস্যা হিসেবে দেখা দেয় অমন কাউকে কথা বলায় রাজি করানো, যিনি ওই সময় পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলেন। আমার উদ্দেশ্য সাধনে আমি চেয়েছিলাম ওইসব পাক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলতে, যারা 1971 সালের ওই সময় ঘটনাস্থলে ছিলেন বা আমি যেসব এলাকায় ব্যাপকভাবে গবেষণার কাজ করছিলাম সেখানে নিয়োজিত ছিলেন। যদি আমি কাজ শুরু করেছিলাম পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার জেনারেল নিয়াজির সাথে, তারপরও আমি প্রাথমিকভাবে নিম্ন পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, যারা সামরিক আইনের আওতায় তাদের কর্তব্যে নিয়োজিত ছিলেন বা যুদ্ধক্ষেত্রে শত্রু মোকাবিলা করেছেন। সংখ্যার বিবেচনায় অত্যন্ত কম সংখ্যক পশ্চিম পাকিস্তানি সেনা কর্মকর্তা ও সৈনিক যুদ্ধকালীন অসাধারণ এক পরিস্থিতির মোকাবিলা করেছিল এবং অনেক কনিষ্ঠ কর্মকর্তাকে নিজেদের কাঁধে তাৎক্ষণিক দায়িত্ব তুলে নিতে ও বহন করতে হয়েছে, যা শান্তিকালীন সময়ে বা প্রচলিত যুদ্ধকালীন কখনোই তাদের ঘাড়ে এসে চাপত না। আর আমি ওইসব সৈনিক ও অফিসারদের সাথে কথা বলতে চেয়েছিলাম। আমার জাতিগত, ধর্মীয় এবং রাষ্ট্রীয় পরিচয় ছাড়াও একজন নারী হিসেবে আমার কাছে পাকিস্তানি সেনা কর্মকর্তারা 1971 সালের অভিজ্ঞতার কথা খোলা মনে সহসাই বলবেন, এমনটা আশা করা হয়তো ঠিক ছিল না। একমাত্র শিক্ষাগত পটভূমি ছাড়া তাদের ধারণা বা বিশ্বাস মতে আমার ব্যাপারে যা কিছু বেঠিক হওয়ার কথা তার সব কিছুই হয়তো আমার ছিল। এ কারণে সম্ভবত জেনারেল নিয়োজি আমাকে প্রথমেই না বলে দেন এবং এ ব্যাপারে আমাকে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হয়েছিল এবং অবশেষে পাকিস্তানে আমার সুহৃদের মাধ্যমে তাকে ও তার পরিবারকে আমার সাথে কথা বলার জন্য রাজি করাতে হয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে। কিন্তু যখন পাকিস্তানের সেনা কর্মকর্তারা আমার সাথে সাক্ষাৎ করলেন, তখন তারা আমার নিরপেক্ষ অবস্থান পর্যবেক্ষণ করে যার পরনায় বিস্মিত হলেন এবং এভাবেই প্রাথমিক পর্যায়ের অস্বীকৃতি পাল্টে গিয়ে পরিণত হলো স্বীকৃতিতে এবং তারা আমাকে যেভাবে গ্রহণ করলেন তা কোনোভাবেই বাঙালিরা যেরূপ আবেগের সাথে আমাকে বরণ করে নিয়েছিল তার চেয়ে কম ছিল না। একই রকম পরিস্থিতি আরও অনেক অফিসারের ক্ষেত্রে হয়েছিল। দীর্ঘ সময় ও যথেষ্ট চেষ্টার প্রয়োজন হলেও একজন একজন করে সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে আমি অগ্রসর হচ্ছিলাম। এই দীর্ঘ কর্মসূচিতে আমাকে পাকিস্তানি ও মার্কিন বন্ধুরা বিভিন্ন সেনা কর্মকর্তার অবস্থান নির্ণয়ে ও তাদের সাথে সাক্ষাতের সুপারিশ করে যথেষ্ট সাহায্য করেছেন। অনেক কর্মকর্তা আমার নিরপেক্ষতা দেখে হতবাক হয়েছেন এবং তিনি অন্যান্য কর্মকর্তাদের ঠিকানা দিয়েও সুপারিশ করে সাক্ষাতের ব্যাপারে যেভাবে সহযোগিতা করেছেন তা আমি কল্পনাও করতে পারিনি। শেষ পর্যন্ত 3 ডজন সেনা কর্মকর্তা 1971 সালে পূর্ব পাকিস্তানে তাদের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। আবার ওই 3 ডজন কর্মকর্তার অধিকাংশের জন্য আমি ছিলাম প্রথম গবেষক যার কাছে তারা 1971 নিয়ে কথা বলেন। এদের মধ্যে 2 জন বাঙালি কর্মকর্তাও ছিলেন যারা পাক সেনাবাহিনীর আনুগত্য মেনে নিয়েছিলেন। প্রায় সকল কর্মকর্তাই ততদিনে অবসরে চলে গেছেন এবং প্রায় সকলেই নাম প্রকাশ করার শর্তে সাক্ষাৎকার প্রদান করেন। মাত্র হাতে গোনা কয়েকজন সাক্ষাৎকার দিয়েছিলেন নাম না প্রকাশ করার শর্তে। নাম না প্রকাশ করার শর্তে। বাংলাদেশের মতোই পাকিস্তানে আন্তরিকতা ও আতিথেয়তার কোনো ঘাটতি ছিল না। একজন আগন্তুক হিসেবে বাংলাদেশে যেমন বলতে শুনেছি ভাত খেয়ে যান, তেমনি পাকিস্তানে যেন মনে হয়েছে বাড়ি থেকে দূরে আর এক বাড়িতে আছি, এবং তা করাচি থেকে পেশাওয়ার অবধি। এসব পাকিস্তানিদের মধ্যে যেমন দেখেছি তাদের অবস্থানকে সঠিক বলে বিশ্বাস করতে ও বিশ্ব জনমতকে অবিবেচক হিসেবে চিহ্নিত করতে, তেমনি তাদের মাঝে দেখেছি অনুতপ্ত হৃদয় আর মর্মপীড়া।
এবং 1971 সালে সংকটে ভুল পথ অবলম্বনের জন্য তারা নিজেদের ভুল ভ্রান্তি স্বীকার করে থাকেন। নিজ দেশের নেতাদের প্রতি ও চিরশত্রু ভারতের প্রতিও তাদের বিবমিশা লক্ষ্য করা গেছে। অপরদিকে বাংলাদেশিদের মতো পাকিস্তানিদের প্রতি যেভাবে ঘৃণা প্রকাশ করা হয়, পাকিস্তানিদের বরং সাবেক স্বদেশীদের প্রতি খুব কমই বিদ্বেষ পোষণ করতে দেখেছি। আমার এই গবেষণার উৎসই ছিল স্মৃতি থেকে নেয়া, তা লিখিতভাবে হোক কিংবা মৌখিকভাবেই হোক, এবং অনেক সময় আবার বিভিন্ন দলিল দ্বারা এই গবেষণা কাজটি সমর্থিত হয়েছে। যারা ঘটনার সাথে ও ঘটনা ঘটাকালীন উপস্থিত ছিলেন, নিঃসন্দেহে তাদের স্মৃতিসমূহ অবশ্যই পরিষ্কারভাবে অন্যদের অপেক্ষা বেশি গ্রহণযোগ্য হবে, কিন্তু স্মৃতিরও একটা সীমাবদ্ধতা আছে। সময়ের সাথে সাথে অনেক স্মৃতি সম্পূর্ণরূপে সঠিক নাও হতে পারে। কোনো প্রত্যক্ষদর্শীও যে আপনাকে ভুল তথ্য দেবে না বা কোনো তথ্য গোপন করে যাবে না, তারও নিশ্চয়তা নেই। আবার এছাড়া বাস্তব ঘটনা জানার বিকল্প কোনো রাস্তাও নেই। তবে এ সমস্যার জন্য একাধিক উৎসের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করাই হতে পারে উত্তম পদ্ধতি, যা আমি অনুসরণ করেছিলাম। 1971 সাল হচ্ছে অনন্ত গল্পের আধার, যার অনেক কিছুর প্রকাশনাই ভবিষ্যৎ বিবেচনার জন্য রেখে দিতে হবে। জনগণ যেমন ধারণা করে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বর্ণনা ও প্রতিবেদন কিন্তু তেমন এককভাবে তথ্যের বিশ্বস্ত সূত্র নয়। ঘটনার সাথে জড়িত দেশগুলো, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো যুদ্ধের একপেশে বর্ণনায় পরিপূর্ণ ছিল এবং সম্পূর্ণভাবে নিজের পক্ষে প্রচারণার কাজে নিয়োজিত ছিল বলে মনে হয়েছে। এমনকি বিদেশি সংবাদদাতাদের তৈরি প্রতিবেদনগুলোকেও সতর্কতার সাথে খতিয়ে দেখতে হবে, যেখানে প্রতিবেদককে ভিন্ন কেউ ঘটনা সম্পর্কে যা বলেছে সেখান থেকে চাক্ষুষ সাক্ষীর বর্ণনাকে মেলাতে হবে পৃথকভাবে। সাক্ষাৎকার ও স্মৃতিকথার ক্ষেত্রে মনে রাখতে হবে যে চাক্ষুষ সাক্ষীর বর্ণনাও অনেক সময় মিথ্যা বা অনিশ্চিত হতে পারে। তবে এখানে কারো কিছু করা নেই, বরং ওই ঝুঁকি নিয়েই গবেষণার কাজ করতে হয়। এমনকি একই প্রতিবেদনে থাকতে পারে প্রতিবেদক যা দেখেছেন তার উপর ভিত্তি করে কিছু বিশ্বাসযোগ্য অংশ এবং কিছু অবিশ্বস্ত অংশ, যা কিনা নেওয়া হতে পারে কান কথার উপর ভিত্তি করে। 1971 সালে 13 জুন সানডে টাইমসে প্রকাশিত অ্যান্থনি ম্যাসকারেনহাসের একটি রিপোর্টকে এক্ষেত্রে বেশ কৌতূহলোদ্দীপক উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। ওখানে তিনি কুমিল্লা থেকে একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় 25 থেকে 26 মার্চ রাতে হিন্দু অধ্যুষিত পুরান ঢাকার শাঁখারীপাড়ায় পাক সেনাদের আক্রমণের কথা উল্লেখ করেন যে সেখানে তিনি নিজে ঘটনাস্থলে যেমন উপস্থিত ছিলেন না, তেমনি প্রতিবেদনটিতে যেসব সোর্সের কথা বলেছেন তা পরবর্তীতে ওই এলাকায় জীবিতদের সাক্ষাৎকার নেওয়ার পর আমার কাছে ততটা নির্ভুল বলে মনে হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমকেও যুদ্ধরত পক্ষগুলো ব্যাপকভাবে অপব্যবহার হয়েছে। পাক সামরিক অভিযানের নিন্দা জ্ঞাপন করে গ্রন্থিত ম্যাসকারেনহাসের যে নিবন্ধনটি ব্যাপক প্রচার পায়, খুব কম লোকেই জানে যে ওই একই নিবন্ধে বাঙালিদের দ্বারা অবাঙালিদের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করা হয়েছিল, যেখানে অবাঙালিদের হতাহতের সংখ্যা কোনো অংশে সেনাবাহিনীর হাতে নিহত বাঙালিদের চেয়ে কম ছিল না। ম্যাসকারেনহাসের প্রতিবেদন নিয়ে সাধারণে যে ধারণা করা হয়, প্রকৃত পক্ষে তা অনেক বেশি নিরপেক্ষ ছিল। সংবাদ মাধ্যমের অপব্যবহার করার আরও একটি অমার্জিত প্রচেষ্টার উদাহরণ হচ্ছে সানডে টাইমসের সাংবাদিক নিকোলাস টমালিনের প্রতিবেদনগুলো। এখানে সানডে টাইমসে 1971 সালে 11 এপ্রিল নিকোলাস টমালিনের একটি প্রতিবেদন বাঙালি জাতীয়তাবাদী অবস্থানের পক্ষে মনে হওয়ায় তা বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা দলিলে অন্তর্ভুক্ত করা হলেও আবার ওই একই নিকোলাস টমালিনের 2 ও 4 এপ্রিল প্রকাশিত প্রতিবেদন, যেখানে যশোরে তিনি বাঙালিদের দ্বারা বেসামরিক অবাঙালি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন, তা গ্রহণ করা হয়নি। অথচ ওই প্রতিবেদনটিতে ছিল নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা। এমন অসংখ্য ঘটনা 1971 সালের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। আমি এই গবেষণা কাজটি সম্পূর্ণ করতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সচেষ্ট ছিলাম। আমি 1971 সালে যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, চটজলদি সেই বিস্তীর্ণ প্রেক্ষাপটের ব্যাপক কোনো পরিবর্তন আশা করিনি।
কয়েক দশকের অসমাপ্ত বৈঠক, পক্ষপাতিত্ব ও অনির্ভরযোগ্য তথ্যের কারণে যা ঘটেছিল সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে না দিলে কেউ একটি অর্থবহ বিশ্লেষণ করতে পারত না। আমি ভেবেছিলাম আমি সকল পক্ষের নিরপেক্ষ ঘটনা প্রবাহের অবাধ ও সঠিক তথ্য উপস্থাপন করে বিস্তৃতাকার মানবিক পরিস্থিতির চমৎকার বোঝাপড়ার জন্য এই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হব। কিন্তু সকল ঘটনা প্রবাহ সংশ্লিষ্ট মাল মশলা একত্রে গ্রন্থনার পর যে গল্পটি উঠে আসে তাতে আমি আশ্চর্য হয়ে যাই। উস্কে দেওয়ার মতো প্রভাব বিস্তার করতে পারে এমন কিছু বর্ণনা সেখানে ছিল। এগুলোর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝে বিস্তর তফাত, একটি শান্তি আলোচনার ব্যর্থতা, রাজনৈতিক সমস্যার সমাধানে সামরিক শক্তির প্রয়োগে সামরিক শাসকের প্রচেষ্টা, ভ্রাতৃ হত্যার ন্যায় একটি ভয়ঙ্কর যুদ্ধে মানবিক বিপর্যয় এবং শত্রুর দ্বারা দেশটি দ্বিখণ্ডিত করার সুযোগটি লুফে নিয়ে পূর্ণ মাত্রায় যুদ্ধের মাধ্যমে ভারতের হস্তক্ষেপ এসব লোকদের ঝাপসা স্মৃতিতে ছিল। তা হচ্ছে ভারত ও বাংলাদেশে ব্যাপক প্রচারিত যুদ্ধ বর্ণনা, যা বহির্বিশ্বে প্রচারিত হয়েছিল এবং সেটাই বিজয়ী পক্ষের প্রভাবিত বর্ণনা হিসেবে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। কখনো কখনো পার্থক্যের তুলনা আমাকে খানিকটা যুক্তিসঙ্গত আস্থার সাথে সাহায্য করেছে পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার জন্য। অন্যান্য ক্ষেত্রে এসব দ্বন্দ্ব মিটমাটের অসাধ্যই রয়ে যায়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সত্য ও সামঞ্জস্য বিধানের উদ্যোগ না থাকায় 1971 সালে সংঘাতে জড়িত সকল পক্ষের মধ্যে আজও তিক্ত বিভক্তি রয়ে গেছে। 1905 সালের গ্রীষ্মকালে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সম্মেলনে আমি একটি নিবন্ধ উপস্থাপন করি, যেটি সর্বশেষ পরিবর্ধিত সংস্করণ ভারতের গবেষণা পত্রিকা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অক্টোবর 2005 সংখ্যায় প্রকাশিত হয়। এ নিয়ে 1971 সালে পূর্ব পাকিস্তান সংঘাতে জড়িত সকল পক্ষের মধ্যেই দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। প্রথম দিকে পাকিস্তানি মুখ্য ব্যক্তিদের সাথে কথা বলাই আমার জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর মাঝে আমার প্রথম নিবন্ধটি প্রকাশ হওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ লাভ সহজ হয়ে গিয়েছিল। বাংলাদেশে অসংখ্য লোক প্রথম দিকে আমাকে সাহায্য করার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে এগিয়ে এসেছিল। অনেকে ছিল রীতিমতো উত্তেজিত, তবে স্বাধীনতার সপক্ষের বলে তারা নিজের দাবি করেছিল। তাদের অনেকেই পরবর্তীতে যখন দেখলেন যে আমি সকল পক্ষের কথাই তুলে ধরতে চাচ্ছি, তখন তারা পিছিয়ে যান। পাকিস্তানি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আরেক দল আমাকে অনেক তথ্য দিবে বলে অনুরোধ করে। আবার অনেক বাংলাদেশে আমার নিবন্ধ পুরোটা না পড়ে ও যাচাই বাছাই না করেই আমাকে দোষারোপ করতে থাকে। কিছু দেশপ্রেমিক ভারতীয় আমার নিন্দা করতে থাকে পাকিস্তানকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিবেচনায় আনার জন্য। কিছু সংখ্যক যারা নিজেদের বিহারি বলে পরিচয় দিয়েছিল তারা আমাকে ধন্যবাদ জানায় তাদের প্রতি যে দুর্ভোগ নেমে এসেছিল সেসব ঘটনার সঠিক বর্ণনা দেয়া ও সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য। অন্যদিকে ভারত ও বাংলাদেশের উদার গুণীজন এবং সমালোচকরা প্রশংসা ও উৎসাহদানের সাথে সাথে গঠনমূলক সমালোচনাও করেছিলেন, যা গবেষণা কাজটিকে আরও মজবুত করতে সহায়ক হয়েছিল। এই বইটি লিখতে বিচ্ছিন্নতা ও সংশ্লিষ্টতার মাঝে সঠিক ভারসাম্য বের করাটাই ছিল প্রকৃত চ্যালেঞ্জ। গবেষণার প্রথম দিকে জেনারেল নিয়োজির সাক্ষাৎকারের পর আমি তাকে বলেছিলাম, কোনো ধরনের আবেগ ছাড়াই আমি 1971 সাল সম্পর্কে লেখার চেষ্টা করছি। তিনি বলেছিলেন, না, আবেগ নিয়েই তুমি লিখে যাবে, তা তোমার লেখার জন্য ভালো হবে। পরবর্তীতে আমি তার ওই দৃষ্টিভঙ্গির সাথে একমত হয়েছিলাম। 1971 সালের স্মৃতিতে কোনো আবেগের সংমিশ্রণ ছাড়া আমি এই কাজটি করতে উৎসাহিত হতাম না। সকল আবেগকে একপাশে সরিয়ে দিয়ে লেখা সম্ভব ছিল না, বরং বাস্তবতার প্রতি অন্ধ হওয়াটি ছিল সমস্যা। 1971 সালের ঝাপসা স্মৃতি মানবতাবোধ সমৃদ্ধ গল্প বলার পথ খুলে দেয় এবং এই বিষয়টির জন্য হৃদয় দিয়ে অনুভব করার মতো আবেগ ছাড়া দ্বন্দ্বটিকে মনুষ্যচিত করা অসম্ভব হতো। আমি বাংলাদেশিদের জন্য প্রচুর সহানুভূতির সাথে এই গবেষণাটি আরম্ভ করেছিলাম, কেননা তারা ছিল ভুক্তভোগী ও ন্যায্য বিচার পাওয়ার অধিকারী। অপরদিকে সামরিক জান্তা বৈধভাবে নির্বাচনে জয়ী দলকে ক্ষমতায় বসাতে
অস্বীকার করে বাঙালি বিদ্রোহীদের দমন করতে সামরিক শক্তি প্রয়োগ করেছিল। আমি অভিযোগটির সাথে একমত যে বাংলাদেশের বেদনাদায়ক জন্ম খুব দ্রুত বিশ্ব রাজনীতির আলোচনার ক্ষেত্রে উপেক্ষিত হতে শুরু করেছিল, কিন্তু কী কারণে তেমন নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত বাংলাদেশ দরিদ্র হওয়ার কারণে, যা অনেক বাঙালিই বিশ্বাস করেন। স্নায়ুযুদ্ধকালে ও তার পরের বিশ্বে কোনো ভূমিকা রাখাও তাদের পক্ষে সম্ভব ছিল না। এজন্য অবশ্য বাংলাদেশিরাই স্পষ্টত দায়ী, কেননা স্বাধীনতার ৩০ বছর পরেও ১৯৭১ সালের সংঘাতের কোনো সঠিক দলিল ও বিশ্লেষণমূলক কোনো ইতিহাস রচনা করতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আশা করেছিলাম আমার কাজ শুরু হবে ঘটনার ধারাবাহিকতা বজায় রেখে সাবধানে তা গ্রন্থনা করা এবং সরেজমিনে কয়েকটি ঘটনার চিন্তাশীল বিশ্লেষণ করা, যা সামগ্রিকভাবে সমর্থ হবে সংঘাতের অন্তর্দৃষ্টি প্রকাশ করতে। আমার গবেষণা কাজ শেষ করলে ১৯৭১ সালের সংঘাতে যারা প্রকৃতপক্ষে নির্যাতিত হয়েছিলেন তাদের প্রতি আমি যথেষ্ট সহানুভূতি অনুভব করেছি। এদিকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বাঙালিরা অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল যারা স্বাধীনতা চেয়েছিল, আর একদল যারা অখণ্ড পাকিস্তানের ঘোর সমর্থক ছিল। অন্য একদল যারা শুধুমাত্র স্বায়ত্তশাসনের পক্ষে ছিল কিন্তু কখনোই বিচ্ছিন্ন হতে চায়নি। কিছু লোক যারা যে পক্ষই সমর্থন করেছে তাদের পক্ষে জীবন বাজি রেখে লড়েছে। আরেক পক্ষে ছিল ডক্টর জিভাগোর মতো মানুষ যারা শুধু বাঁচতে চেয়েছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির হাত থেকে রেহাই পায়নি। এদের মধ্যে যোদ্ধা ছিল, অযোদ্ধাও ছিল, ঘটনার শিকার ছিল, আবার ঘটনার সাথে জড়িত অপরাধীরাও ছিল। পশ্চিম পাকিস্তানিরাও একজোট হয়ে কিছু উপস্থাপন করেনি। সামরিক বাহিনীর প্রসঙ্গই সেখানে বেশি এসেছে, কারণ তখন তারা যেমন একদিকে সামরিক শাসন পরিচালনা করেছিল, তেমনি পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদ দমনে সক্রিয় ছিল। বিশেষ বিশেষ ঘটনাসমূহের বিস্তারিত গবেষণার মাধ্যমে ১৯৭১ সালের সংঘাতের নীল নকশা ও নির্দেশনার বৈচিত্র্যময় বর্ণনার পুঙ্খানুপুঙ্খ রূপ পরীক্ষা করতে এই গ্রন্থটি কালক্রমানুসারে প্রস্তুত করা হয়েছে। একটি ভ্রাতৃঘাতী যুদ্ধের মারাত্মক হিংস্রতায় ভুক্তভোগীরা ছিল প্রতিটি জাতিগত ও ধর্মীয় দল থেকে এবং রাজনৈতিক বিভক্তির উভয় পক্ষ থেকে। অপরাধীরাও ছিল এমন ধারায় বিভক্ত, মানবিক গুণাবলী সংক্রান্ত বিষয়গুলো ছিল অনুপস্থিত। উভয় পক্ষের ছিল আইনগত রাজনৈতিক যুক্তিতর্ক ও আদর্শবাদী অনুসারী এবং সে সাথে ছিল সুযোগ সন্ধানীরাও, যারা নিজেদের স্বার্থ উদ্ধারের প্রয়োজনে অমানবিক আচরণে সচেষ্ট ছিল। অসংখ্য বাঙালি যারা আত্মসম্মান ও স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তারাও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল। অনেক পাকিস্তানি সেনা কর্মকর্তা চমৎকার যোদ্ধা হিসেবে স্বীকৃত হয়েছিল। রাজনৈতিক বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে প্রচলিত যুদ্ধের মাঝে একটি অপ্রচলিত যুদ্ধে তাদের সেরা যুদ্ধ নৈপুণ্য প্রদর্শন করে। আরও বলা যেতে পারে যে যুদ্ধটা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝে কেবল বিস্তৃত ছিল না, বা গণতন্ত্র ও প্রচণ্ড ক্ষমতাধর কোনো কর্তৃপক্ষের মাঝে ছিল না। প্রথম অধ্যায়ে ১৯৭০ সালের নির্বাচনের ভুল উপস্থাপনার বিষয়টি বা তাকে পাশ কাটিয়ে যাওয়া, পরবর্তীতে ব্যর্থ আলোচনা ও উগ্র বাঙালি জাতীয়তাবাদীদের বিক্ষোভের ধরন যা পূর্ব পাকিস্তানকে গ্রাস করেছিল তার উপর আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আলোকপাত করা হয়েছে ১ মার্চ থেকে ২৫ মার্চ ব্যাপী সময়কালের ঘটনাবলীর উপর, যখন পূর্ব পাকিস্তানে কার্যত শেখ মুজিবের একটি সমান্তরাল সরকার চালু ছিল। তৃতীয় অধ্যায়ে অনুসন্ধান করা হয়েছে কিভাবে বিদ্রোহী বাঙালিদের দমন করতে সামরিক শক্তিকে কাজে লাগানো হয়েছিল, এবং ২৫ থেকে ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান সেনাবাহিনীর হামলার চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে রক্তাক্ত গৃহযুদ্ধের ১০টি বিশেষ নির্বাচিত ঘটনার ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণ করা হয়েছে, যে ঘটনাগুলো পরবর্তী সপ্তাহগুলোতে গোটা প্রদেশে ছড়িয়ে পড়েছিল। পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে আলোকপাত করা হয়েছে যুদ্ধের সময় এককভাবে বড় দুর্ঘটনাগুলোর উপর এবং ব্যাপক গণহত্যার অভিযোগ নিয়ে, বিশেষভাবে হিন্দুদের উপর ভয়ভীতি ও নির্যাতন সংশ্লিষ্ট বিশ্লেষণ নিয়ে। সপ্তম অধ্যায়ে কিছু নির্বাচিত ঘটনার উপর দৃষ্টিপাত করা হয়েছে, যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য কিভাবে আন্ডারগ্রাউন্ডের গোপন যোদ্ধারা
পাকিস্তান সেনাবাহিনীর সাথে দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয়েছিল। অষ্টম অধ্যায়ে যুদ্ধের শেষ দিনগুলোতে রক্তাক্ত সংঘর্ষের তিক্ততা নিয়ে আলোকপাত করা ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার প্রথম মাসে ও যুদ্ধের শেষ মুহূর্তে ঢাকায় ব্যাপক বুদ্ধিজীবী হত্যার মূল্যায়ন করা হয়েছে। নবম অধ্যায়ে সংখ্যা ও শব্দের ব্যবহারের উপর আলোকপাত করা হয়েছে এবং 1971 সালের যুদ্ধে প্রকৃতই 30 লাখ লোক নিহত হয়েছিল কিনা সে বিষয়ে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সঠিক সংখ্যা অনুসন্ধান করার চেষ্টা করা হয়েছে। 1971 সালের সংঘাতের বিষয়ে সঠিক তথ্য জানতে সবচেয়ে বড় বাধা ছিল সংকটের প্রকৃত ধরনটাকে অস্বীকার করা। যা হোক, গবেষণায় উদ্ঘাটিত হয়েছে যে সংঘাতের প্রকৃত কারণ বাংলাদেশের অনেকাংশেও ভারতে অস্বীকার করা হয়েছে। অনেকভাবেই বাংলাদেশে 1971 সালে যুদ্ধে দেশ ধরে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছে। এসব ক্ষেত্রে আবার সবচেয়ে অস্বস্তিকর বিষয়টি হচ্ছে স্বাধীনতার সপক্ষের লোকদের 1971 সালে বাঙালি কর্তৃক অবাঙালি হত্যা ও বাঙালি জাতীয়তাবাদ বিরোধীদের উপর পরিচালিত নৃশংসতার বিষয়টি অস্বীকার করার মানসিকতা। 1971 সালে হিংস্রতার সংস্কৃতিকে প্ররোচিত করা হয়েছিল, যা বাংলাদেশে পরবর্তীতেও ঘটতে দেখা গেছে, এবং সকল পক্ষকে মিথ্যা যুক্তিতর্কের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছানোর মতো ঘটনা ঘটেছিল যার ফলশ্রুতিতে ঘৃণা বিদ্বেষ পরবর্তীতে বংশ পরম্পরায় চলতে থাকে। গবেষণা শেষে আমি ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম যে 1971 সালের রূপকথার শেষটা বাংলাদেশের জন্য কেন ভয়ানক বেঠিক হয়ে দাঁড়িয়েছিল। 1972 সালে 10ই জানুয়ারি শেখ মুজিব যখন লন্ডন ও নয়াদিল্লি হয়ে ঢাকায় রমরমা জনসমাবেশে পৌঁছলেন, তখন পিটার হেজেল হার্টস দি টাইমসে একটি প্রতিবেদন প্রেরণ করেন তখনকার বাংলাদেশের জনগণের ভারতীয়দের বিরুদ্ধে ফুঁসে ওঠা ক্ষোভ নিয়ে। তাতে তিনি উল্লেখ করেন যে মুক্তিদাতাদের মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের মানুষ ফুলের মালা দিয়ে গ্রহণ করেছিল। সেই ভারতীয়দের প্রতি জনগণকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। নতুন সরকারের প্রতিও তাদের মোহভঙ্গ হয়েছিল এবং বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা এতটাই বেশি হয়েছিল যে যারা কেবল পূর্ব বাংলার উচ্চারণে কথা বলতে পারেন তাদেরই কেবল স্থানীয় অধিবাসী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এদিকে বাংলাদেশ সৃষ্টির মাত্র কয়েক মাসের মধ্যে শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগ, যারা গণতন্ত্রের নামে যুদ্ধ করেছিলেন, তারা দেশটিকে একটি ব্যক্তিগত স্বৈরতন্ত্রে পরিণত করে শেষ পর্যন্ত একটি একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। 1975 সালে আগস্ট মাসে বাঙালি সেনা সদস্য যারা স্বাধীনতা আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন, তারা শেখ মুজিবের 2 কন্যা ছাড়া শেখ মুজিব ও তার পুরো পরিবারকে হত্যা করে। কয়েকজন সাবেক মুক্তিযোদ্ধা ও শেখ মুজিবের মন্ত্রিসভার কয়েকজন সহকর্মীকে জেলে বন্দী করা হয়েছিল এবং পরে তাদের জেলেই হত্যা করা হয়। বাঙালি সেনা কর্মকর্তা যারা স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছেন, তারা পরবর্তীতে নিজেদের মাঝে আঘাত ও পাল্টা আঘাতে লড়াই শুরু করে জেনারেল জিয়াউর রহমান বিজয়ী হয়ে দৃশ্যপটে না আসা পর্যন্ত। জেনারেল জিয়াউর রহমান 1981 সালে আর এক সামরিক অভ্যুত্থানে নিহত হলে দেশটি সামরিক শাসনের অধীনে চলে যায় 1990 সাল পর্যন্ত। অতঃপর গণতান্ত্রিক রাজনীতির এক নতুন যুগের সূচনা হয় 2 অশান্ত প্রতিদ্বন্দ্বী রাজনীতির ময়দানে হাজির হওয়ার মধ্য দিয়ে। তাদের একজন ছিলেন নিহত নেতার কন্যা এবং অপরজন ছিলেন নিহত নেতার বিধবা স্ত্রী। এখনও সেখানে রাজনৈতিক মতপার্থক্য থেকে উচ্চারিত সহিংসতা প্রকট আকার ধারণ করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ইতোমধ্যে পাকিস্তানের অবশিষ্ট অংশ আবার সেই দীর্ঘ সামরিক শাসনের অধীনে চলে যায় এবং এখন পর্যন্ত বিভিন্ন প্রদেশে সেখানকার শাসক গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহীদের সাথে লড়াই করে চলছে। 1975 সালে ভারত তার প্রতিবেশী দেশ সিকিমে সামরিক অভিযান চালিয়ে নিজেদের দেশের সাথে সংযোজন করে নেয় এবং ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য উচ্ছ্বসিত হলেও নিজ দেশ ভারতে ব্যক্তিগত এক নায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। 1971 সালের যুদ্ধে উপমহাদেশে একটি মুসলিম জাতির উভয় অংশ ভেঙে বাংলাদেশ ও পাকিস্তান নামে 2টি দেশে রূপান্তরিত হয়,
যারা ব্যর্থ ও ব্যর্থ হতে চলেছে এমন দ্বন্দ্বের মধ্যে দিনাতিপাত করছে এবং বিশ্বে পরিচালিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে উভয়ই যেন জড়িয়ে গেছে। কোনো সন্দেহ নেই যে সময় ও কালের ব্যবধানে ভবিষ্যতে 1971 সালের উপর লেখা আরও অনেক ইতিহাস উঠে আসবে এবং সম্ভবত রাষ্ট্রীয় মহাফেজখানার দ্বার ধীরে ধীরে খুলে দেয়া হবে গবেষণার জন্য। 1971 সালের সংঘাতের উপর গবেষণা এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব সময়ের সাথে সাথে আরও সমৃদ্ধ হবে। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিষয় যা এই বইটিকে জীবনদান করেছে এবং তা ভবিষ্যতে গবেষকদের কাছে হয়তো অনুপস্থিত থাকবে। যারা 1971 সালের সংঘাতের সময় বেঁচে ছিলেন তারা কেউ বেঁচে থাকবেন না এবং ভবিষ্যতে গবেষকরা সেই সব লোকদের সাথে সরাসরি যোগাযোগ করা থেকে বঞ্চিত হবেন, যা আমার ক্ষেত্রে হয়নি। আমি সেক্ষেত্রে সৌভাগ্যবান যে শেষ প্রজন্ম হিসেবে 1971 সালের স্মৃতি আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।